দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে। স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে একটি বিষয় নিয়ে কথা বলি, আপনারা জানেন। আজকেও তেমনটি হচ্ছে। আজকে আবারও একটা মানসিক সমস্যা নিয়ে কথা বলতে চাই, অনেকদিন পর আবারও। আজকে আমরা কথা বলবো এডিএইচডি নিয়ে। তবে এই এডিএইচডি নিয়ে আমরা জানি যে এডিএইচডি নিয়ে আমরা সবসময় ছোটদের এডিএইচডি নিয়ে কথা বলি। আজকে আমরা বড়দের এডিএইচডি নিয়েও কথা বলবো। দর্শক, আমরা বিস্তারিত শুনবো এ বিষয়ে। অনেকের কাছেই হয়তো এডিএইচডি এই টার্মটাই নতুন মনে হতে পারে। আপনারা আমাদের সাথে থাকুন। তার আগে পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি ডাক্তার খন্দকার তাহের, বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট, আমাদের সাথে যোগ দিচ্ছেন টেক্সাস থেকে। ডক্টর তাহের, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অ্যাডাল্ট এডিএইচডি বিষয়ক আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো ডক্টর খন্দকার তাহের, প্রথমে যদি একটু ধারণা দেন যে মানে এডিএইচডি সম্পর্কে, মানে অনেকের হয়তো ধারণা নাও থাকতে পারে। আমরা এডিএইচডি বিষয়টা কি, এটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। এডিএইচডি কতগুলো মানে ইংরেজি শব্দের সমাহার। এখানে বলা হচ্ছে যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটি যদি কিছুটা শাব্দিক অর্থে আমরা নেই, তাহলে ওখান থেকে বুঝবো যে তার তিনটি সমস্যা হচ্ছে। একটি হচ্ছে অ্যাটেনশনটা কমে যাচ্ছে। অ্যাটেনশন কমে গেলে যে ধরনের আচরণগত বৈশিষ্ট্য ফুটে ওঠে, সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা সবসময় মনে করি যে মানে 8 বছর বয়সে, মানে বাচ্চা যখন স্কুলে যায় 6 বছর বয়সে, সেই থেকে 8 বছর বয়স থেকে শুরু করে 12 বছরের যে পরিক্রমা রয়েছে, এর ভিতরে যদি অ্যাটেনশনের সমস্যা থাকে, তাহলে এখানে মোট 9টি সমস্যার যে কোনো 6টি যদি থেকে যায়, যে এই সমস্যাগুলো বিস্তারিত আমরা বলবো না। যেটা হচ্ছে যে বাচ্চা কথা বলার আগে উত্তর দিয়ে দেয়, সব সময় দৌড়ের উপরে থাকে, আমরা যেটা বলি অন দা রান। তারপরে সে ভুলে যায়, তারপরে ডিসঅর্গানাইজ থাকে, তার হোমওয়ার্ক করতে পারে না, তারপরে জানালা দিয়ে শ্রেণী কক্ষ থেকে বাইরে তাকিয়ে থাকে, তারপর সে শিক্ষকের ইনস্ট্রাকশন ফলো করতে পারে না, তারপরে তার থাকে হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি। হাইপার অ্যাক্টিভিটির ভিতরে বিখ্যাত যে হাইপার অ্যাক্টিভিটি, যেটা ইংরেজিতে আমরা বলি ফিজিটি। ফিজিটিটা কিভাবে আসে? দেখবেন যে অনেক বাচ্চা কলমের মাথা কামড়াচ্ছে, এরকম করে টুকটুক করে কামড়ায়, অস্থিরতা ভুগছে। তারপরে তার আঙ্গুল কামড়াচ্ছে, বাচ্চাদের ভিতরে লক্ষ্য করবেন। তারপরে দেখবেন যে পা দিয়ে ঠুকছে ফ্লোরের মধ্যে, অথবা বারবার মাথার চুল নাড়ছে, অথবা হাতে কিছু একটা করছে, মানে অস্থিরতার ভিতরে তার একটি শারীরিক প্রবণতা দেখা যাবে। এটা ফিজিটি বলে। এই হাইপার অ্যাক্টিভিটির ভিতরে দেখা যাবে যে সে শ্রেণীকক্ষে যাওয়ার সময় কোনো জায়গায় গুঁতো খাচ্ছে, পড়ে যাচ্ছে, তারপর দ্রুত গতিতে। আর হাইপার অ্যাক্টিভিটি, ইনঅ্যাটেনশন, এইগুলোর সমন্বয়ে আমরা সাধারণত 9টি এবং 9টি, এই দুইভাবে মোট 18টি সিমটম বিজ্ঞানীরা বের করেছেন। যে এর মধ্যে যদি বাচ্চাদের ভেতরে 6টি সিমটম পাওয়া যায়, এবং এই সিমটমগুলো যদি স্কুলে এবং বাসায় থাকে, তাহলে ওই বাচ্চাটার এডিএইচডি আছে বলে ধরতে হবে। এখন এই বাচ্চাটা যদি রোগ নির্ণয় না হয়, সেই ক্ষেত্রে সে যখন বড় হয়ে যাবে, তখন তার একটা ইতিহাস থাকবে যে তার 6th গ্রেড, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত কোনো একটা পর্যায়ে প্রচুর পরীক্ষায় খারাপ করতো, অমনোযোগিতা ছিল, চঞ্চল ছিল, দুষ্ট প্রকৃতির ছিল, অস্থির প্রকৃতির ছিল। আপনি যত আদুরে শব্দ প্রয়োগ করেন না কেন, এটি একটি অসুস্থতা। অসুস্থতার সাথে আমরা মানসিক শব্দটা যোগ করি, ভয় পাওয়ার কিছু কারণ নেই, এটি একটা ডিসঅর্ডার। তো এটা যদি থাকে, চিকিৎসা যদি না হয়, অগোচরই থেকে যায়, পরিণামে সেই শিশু একদিন কর্মজীবনে প্রবেশ করে। কর্মজীবনে প্রবেশ করলে সে যখন অ্যাডাল্ট হয়, বয়স যখন তার 17 অথবা অধিক
হয়, তখন তার ভেতরে ওই যে হাইপার অ্যাক্টিভিটি, ওই যে কলম কামড়ানো, ওই যে পা দিয়ে ঠোকা ফ্লোরে, অথবা নিষ্পিস করা হাতে, অথবা হাতকে মাথায় চালিত করা, এই আচরণগুলো কমে যায়, কিন্তু ইনঅ্যাটেনশনটা সারা জীবন থেকে যায়। পরিণামে যেটা হয় সেটি হচ্ছে সাস্টেইনড অ্যাটেনশনের একটা সংকট থাকে, যেটাতে মনোযোগ দেওয়ার কথা সেটাতে সে দিতে পারে না। এক্সিকিউটিভ ফাংশন, তার প্রফেশনে কাজের জন্য দৈনন্দিন জীবনে যেটা করার দরকার ছিল সেটাকে সে অর্গানাইজড ভাবে করতে পারে না। আরেকটা হচ্ছে ইনহিবিটরি কন্ট্রোল, যেটি সমাজে করাটা বারণ অথবা বেশি করাটা উচিত নয়, সেই কাজগুলো দেখা যাচ্ছে যে বেশি বেশি করছে, বেশি বেশি কথা বলছে, বেশি বেশি কেনাকাটা করছে, বেশি বেশি সে অন্য কাজে সময় দিচ্ছে, যার কারণে নিজের যে পেশাগত কাজ সেটা কমে যাচ্ছে, ফলে একটি জীবন সংকটে পৌঁছে গেছে। এরকম যদি 5টি সিমটম পাওয়া যায় আর 6 বছর 12 বছর বয়সে একটা ইতিহাস থাকে, তখন আমরা এটাকে অ্যাডাল্ট এডিএইচডি আছে বলে ধরে নেব। আচ্ছা, কিন্তু এটা তো আপনি ধরে নেবেন, কিন্তু তার রোগী নিজে বা তার আশেপাশের লোকজন কি বুঝতে পারবে এটা, বা তারা কিভাবে এর জন্য, মানে আমরা যদি এটা একটা সহযোগিতা চাই, মানে একটা চিকিৎসা যদি চাই, সেক্ষেত্রে রোগী তো নিজে বুঝতে পারবেন না, কিন্তু আশেপাশের লোকজন কি এইসব কর্মকাণ্ড আপনি যেগুলো বললেন সেগুলো দেখে কি তারা একটু সন্দেহ করবেন যে তার হয়তো অ্যাডাল্ট এডিএইচডি আছে? এবং একই সাথে আপনি যেটা বললেন যে ছোটবেলার, যেটা 6 বছর বয়সের পর থেকে যদি একটা ইতিহাস থাকে একই রকম কার্যক্রমের, বা স্কুলেও যদি সেটা এরকম স্কুল থেকে শোনা যায় সেরকম, সেক্ষেত্রে হয়তো স্কুলটা কোনোভাবে পেরিয়ে এসছে, কিন্তু এই যখন সে অ্যাডাল্ট হলো তখন যদি তার এই সমস্যাগুলি থাকে, তখন পরিবারের লোকজন তাকে কিভাবে সহযোগিতা করতে পারে চিকিৎসা নেওয়ার জন্য? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটা জটিল প্রতিযোগিতামূলক পৃথিবীতে বসবাস করছি। এখানে আমরা একটা প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করেছি। শিক্ষা এবং ডিগ্রি অর্জনের মাধ্যমে বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত হচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে যে সকল পেশাতে মনোযোগের একটা বিষয় জড়িত, যেমন ট্যাক্সি ড্রাইভ করা, এখন পেশাগত কারণে যদি দেখা যায় যে সে ট্রাফিক ভায়োলেশন বেশি হচ্ছে, অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, টার্ন নিতে তার গাড়ি হিট করছে, ঘন ঘন কাজটা হচ্ছে, ভুলে যাচ্ছে, অ্যাটেনশন দিতে পারছে না, ফোকাস করতে পারছে না, কোনো জিনিসকে ইনস্ট্রাকশনটা ফলো করতে পারছে না, এরকম যদি থাকে। এক, দুই হচ্ছে এডিএইচডির ভিতরে অ্যাডাল্টের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রেও দুটো কেমিক্যাল ব্রেইনে নির্ধারিত জায়গায় কম থাকে। একটাকে বলা হয় ডোপামিন, আর একটাকে বলা হয় নর এপিনেফ্রিন। তো এটা ফ্রন্টাল কর্টেক্স, প্রিফ্রন্টাল কর্টেক্স নামের যে ব্রেইনের জায়গা, এটার যে স্বল্পতা থাকে, এবং স্ট্রাটামের ভেতরেও এটা স্বল্পতা থাকে, ফলে হয় কি রিওয়ার্ড সিকিং জিনিসটা ব্যত্যয় ঘটে, মানে রিওয়ার্ড সিকিংটা থাকে না। পরে দেখা যাবে যে সে একটা এডিকশনে জড়িয়ে পড়ছে। অ্যাডাল্ট এডিএইচডি লোক বিভিন্ন ধরনের এডিকশন তাকে আক্রান্ত করতে পারে। আমাদের সমাজে যারা সিগারেট পান করেন, ধূমপান করেন, তারা আসলে অ্যাডাল্ট এডিএইচডি আনডায়াগনোজড প্রতিনিধি। কারণ ডোপামিন, নিকোটিন, যখন আমরা সিগারেটটা সুখটান দেই, সেই সুখটানের সাথে সাথে মস্তিষ্কে ডোপামিনকে রিলিজ করে তার অ্যাটেনশনকে বাড়িয়ে দেয়। আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, যারা নিয়মিত ধূমপান করেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে ধূমপান না করলে আপনি কি ক্ষতি হয়, বলবে যে আমি কাজ করতে পারি না, মনোযোগ রাখতে পারি না। সাস্টেইনড অ্যাটেনশন রাখার ব্যর্থতা এডিএইচডি একটি লক্ষণ। সেটাতে রোগী প্রকৃতি থেকে সেলফ মেডিকেশন করে এটার মানে সংকটটা কাটিয়ে ওঠার চেষ্টা করে। সেই পর্যায়ে আমরা দেখব 4টা এডিকশন মূলত, যেটা টেক্সট বইতে এসেছে। এর প্রধান হচ্ছে নিকোটিন অ্যাডিকশন। যতগুলো পুরুষ কর্মজীবনে মানে প্রচুর করেন, তারা আসলে অ্যাডাল্ট এডিএইচডি রোগী, কিন্তু দুঃখজনকভাবে তাদের রোগটা নির্ণয় করা হয়নি এবং তিনি প্রয়োজনীয় ঔষধ প্রতিষেধক হিসাবে খান নাই বিধায় ধূমপানে আছেন।
তারপরে আমরা দেখবো গ্যামলিং, যেমন জুয়া খেলা অথবা যে কোনো এডিকশন, সেটা যদি একটা এডিক্টেড ব্যবহারে অভ্যাসে পরিণত হয়, তখন দেখা যাবে যে তার একটা অ্যাডাল্ট এডিএইচডি থাকতে পারে। সেই সাথে হচ্ছে যে তার কাজের ক্ষেত্রে শৃঙ্খলা, ব্যক্তি জীবনের শৃঙ্খলা ভুলে যাচ্ছেন। তিনি আহ, তার কাজের যে স্কেজুল সেটা তিনি মিট করতে পারছেন না, গুছিয়ে কথা বলতে পারছেন না। যখন তাকে কাজ দেওয়া হয় সেটাকে সে গুছাতে পারেন না, অর্গানাইজেশনের সমস্যা, অ্যাটেনশনের সমস্যা থাকে। তারপরে এক্সিকিউটিভ ফাংশন মারাত্মকভাবে ব্যাহত হয়। যেমন তার পেশাতে যদি অতিরিক্ত অ্যাটেনশন থাকে, ধরুন একজন মুষ্টিযোদ্ধা, বক্সার, অ্যাটেনশন যদি না থাকে তাহলে সে খেলাতে ভালো করতে পারবে না। ক্রিকেট খেলার ক্ষেত্রে একজন ব্যাটসম্যান যখন সে হিট করে, অ্যাটেনশনটা খুব প্রয়োজনীয়। যেমন একজন ভারী মেশিন যিনি চালনা করেন, মেশিন চালাতে গিয়ে তার যদি অ্যাটেনশনের সমস্যা হয় তাহলে তার অ্যাক্সিডেন্ট হবে। আমরা দেখছি যে আমাদের এই অ্যাডাল্টদের ভেতরে এই অ্যাক্সিডেন্টগত প্রবণতা যাদের বেশি, প্রায় কাজে ভুল করছেন, কোনো মেশিন চালনায় ভুল করছেন, তাকে যে টাস্ক দেওয়া হচ্ছে সেটা করতে ভুল করছেন। আমরা এই প্রসঙ্গে বর্তমান জগতে যে ডেটা এন্ট্রি যে কাজটা রয়েছে অথবা প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং, সেখানে মনোযোগের স্বল্পতায় তার কাজ একটা সংকটে পরিণত হবে। আমরা যেটা বলতে চাই যে অ্যাডাল্ট এডিএইচডি আপনাকে কোনো শারীরিক উপসর্গ দিবে না, এটা মনে রাখতে হবে। কারণ এটা একটি মনস্তাত্ত্বিক অসুখ অথবা উপসর্গ, আমরা যে নামেই ডাকি না কেন এটাকে ডিসঅর্ডার বলা হচ্ছে। এটাকে যদি আপনি চিকিৎসা না করেন তাহলে এটা কি হতে পারে? প্রথমেই জানতে হবে যে ছেলের যদি এরা এডিএইচডি থাকে তাহলে এটা বাবার অথবা মায়েরও থাকতে পারে, কারণ এটাতে হেরিটেবল একটা টেন্ডেন্সি থাকে। 70 to 80% হেরিটেবল হিস্ট্রি থাকবে। যে বাচ্চা স্কুলে খারাপ করছে, এটি কিন্তু চেষ্টা করে এটা অতিক্রম করা সম্ভব নয়। তাকে ঔষধের মাধ্যমে তাকে তার ফাংশনটাকে ফিরিয়ে দিতে হবে। তো বাচ্চার যদি পাওয়া যায়, দেখা যাবে মা অথবা বাবা কারোর ভেতরেও এরকম ছিল। তো তিনি যেহেতু বয়স্ক হয়েছেন সেজন্য তিনি এটা খোঁজ রাখেন না। তখন তার উচিত তার পিতা মাতাকে, অর্থাৎ বাচ্চার দাদা দাদিকে জিজ্ঞাসা করা যে আমি ছোটবেলায় কেমন ছিলাম। যদি বলে যে তুমি সবসময় চঞ্চল ছিলে, ক্লাসে ভুল করতে, পরীক্ষায় খারাপ করতে, কিন্তু তুমি পড়াশোনায় ভালো ছিলে, চেষ্টা করতে পারোনি, তারা বিভিন্ন গল্প দিয়ে তার দুর্বলতাকে কাটাতে মানে সৃষ্টি করতে পারেন বিভিন্ন ব্যাখ্যা, কিন্তু আসলে তার এডিএইচডি ছিল সেটা নির্ণয় হয়নি। বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রেই মানে ছোটবেলায় এটা থাকতে হবে, মানে এবং সেটা বড় হলে সেটার হয়তো প্রকাশ ঘটবে, কিন্তু যাদের বয়স কালে বা অ্যাডাল্ট যারা, তাদের ক্ষেত্রে যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে অবশ্যই বুঝতে হবে তার ছোটবেলায় এরকম একটা সমস্যা ছিল এবং সেটা একটু খোঁজ নিতে হবে, সেই ইতিহাসটা নিতে হবে। এবং একই সাথে পরিবারের সদস্যদের, বিশেষ করে বাবা মারও একই সমস্যা থাকার একটা সম্ভাবনা আছে বা থাকতেই পারে, এটা ধরে নিতে হবে। তো এক্ষেত্রে যেটা আপনি ফাঁকে একটা কথা বলছিলেন যে অ্যাটেনশন এবং বিভিন্ন কাজের কথা আপনি বলছিলেন, যেসব ক্ষেত্রে অ্যাটেনশন লাগে, এবং আপনি একটা উদাহরণ দিচ্ছেন যে মুষ্টিযোদ্ধাদের ক্ষেত্রে। তা আমরা জানি যে যারা ধরেন ক্রিকেট খেলেন, ক্রিকেটে যারা মানে বিশেষ করে ব্যাটিং করেন, এবং বক্সার যারা, এবং আরো অনেক নিখুঁত কাজ আছে, ড্রাইভিং একটা নিখুঁত কাজ, হ্যাঁ তীরন্দাজ, আরো অনেক যারা মানে সৈনিক যারা যুদ্ধে থাকেন, অনেক অ্যাটেনশনের দরকার হয়। তো এক্ষেত্রে অ্যাটেনশনকে আপনি কিভাবে চিত্রায়িত করবেন আমরা আমাদের বোঝার জন্য যে এই পরিমাণ মনোযোগকে আমরা বলবো অ্যাটেনশন, এবং সেটা থেকে না হলে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নামগুলো দিয়ে যদিও অ্যাটেনশন বোঝানো হয়, কিন্তু এটাকে সংখ্যার মাধ্যমে পরিমাপ করার কোনো যন্ত্র এখনো পর্যন্ত আমাদের কাছে হাতে আসেনি। আমরা যেটা করি সেটা হলো কতগুলো প্রশ্নমালা তাকে দেওয়া হয়,
সে প্রশ্নমালাগুলো সে নিজেই এটার উত্তর দিবে। অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে তাকে এক ধরনের মানে এডিএইচডির প্রশ্নমালা থাকে, যে অনেকগুলো প্রশ্ন, যে সে কাজে কত মনোযোগ দিতে গেলে তার অ্যাটেনশনটা কিভাবে মানে এফেক্টেড হচ্ছে, সেই ধরনের অনেকগুলো প্রশ্ন থাকে। আজকের আলোচনার সময়ের স্বল্পতার কারণে আমরা বিস্তারিত ব্যাখ্যা করছি না, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে অ্যাটেনশনের ক্ষেত্রে তার অমনোযোগিতা বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। যেমন ভুলে যাওয়া, এটা কিন্তু এক ধরনের অ্যাটেনশন। তারপরে অর্গানাইজেশন না করা, যে তার ঘর বাড়ি ব্যক্তি জীবন ডিসঅর্গানাইজ। প্রোক্রাস্টিনেশন, যেমন একটা কাজ সময় মতো করার কথা ছিল, সবসময় তাকে অ্যাকিউজ করা হয় যে সে অলস, কিন্তু আসলে অলস দিয়ে তাকে দোষ দেওয়া যায়, কিন্তু এটা কিন্তু অ্যাডাল্ট এডিএইচডির একটি লক্ষণ। কোনো জিনিস সময় মতো সে করতে পারে না। এবং এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে তার লো ফ্রাস্ট্রেশন টলারেন্স থাকে। যখন কোনো কাজে ব্যর্থ হয় সে তখন এটা সহ্য করতে পারে না। তার ইরিটেবিলিটি থাকে, সে মনে করে যে এটা চেষ্টা করলে এটা হতো। দাম্পত্য জীবনে অ্যাটেনশনের যদি সমস্যা থাকে তাহলে বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন কাজ, বিভিন্ন কথা সেটা সময় অনুযায়ী সেটা করতে পারবে না। যেহেতু সময় অনুযায়ী করতে পারবে না, তার দাম্পত্য সঙ্গী মনে করবে যে সে তাকে কেয়ার করে না, তাকে ভালোবাসে না। ফলে দাম্পত্য কলহ এই আনট্রিটেড অ্যাডাল্ট এডিএইচডির ক্ষেত্রে খুব প্রকট। ডিভোর্স মানে লক্ষণীয় হতে পারে। এডিকশনটা বেড়ে যেতে পারে। যেমন দেখা যাবে যে সে মদ্যপানে আসক্ত হয়েছে, অর্থাৎ যখন সে বড় হয় তখন তার হাইপার অ্যাক্টিভিটিটা অন্তরে ইন্টারনালাইজ হয়ে যায়। মনের ভিতরে সবসময় একটা চঞ্চলতা থাকে। ছোটবেলায় দৌড়ঝাঁপ করতো, এখন যেহেতু 18 বছর হয়েছে এখন দৌড়ঝাঁপ করে, সেটা মনের দৌড়ঝাঁপ। তার যে ভিতরের অনুভূতি, এটার দৌড়ঝাঁপ। সে হয়তো বসে আছে কিন্তু তার মন হন্যে হয়ে ঘুরছে। এই যে মনের চঞ্চলতা, এটাকে দমন করার জন্য সে একটা আসক্তির আশ্রয় নেয়। সেক্ষেত্রে আমরা বলবো সে গান শুনে মনকে স্থির করতে চায়, সে ধূমপান করে মনকে স্থির করতে চায়, সে হয়তো কোনো কিছু খেয়ে, এখানে আমরা অতীত গ্রাম বাংলার ভেতরে একটা এডিকশন বলতে হবে, সেটা হলো জর্দা এবং সুপারি। জর্দা এবং সুপারিতে আসক্তিমূলক কেমিক্যাল রয়েছে, যেটাতে তার নিউরো ট্রান্সমিটারের কাজটা সম্পন্ন করে। তো আমাদের দেশে প্রাচীন কাল থেকেই যারা ওয়ার্কিং পপুলেশন, সেখানে হুক্কা খাওয়া, গ্রামীণ জনপদে হুক্কা খাওয়ার প্রচলন অত্যন্ত প্রাচীন। এই যে কর্মক্ষেত্রে হুক্কা না খেলে সে অ্যাটেনশন দিতে পারে না। ধূমপানটা আধুনিক সংযোগ, সিগারেট পান করা, তার মাঝখানে ধূমপানের সিগারেটের আগে ছিল বিড়ি। এগুলোকে আমরা বিভিন্ন দৃষ্টিতে দেখতে পারি, কিন্তু মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে দেখতে হবে যে রুট কজ, এটার কারণটা কি। অসুস্থতা নিরূপণ করা হয়নি, সুতরাং রোগী প্রকৃতি থেকে একটাকে বেছে নিয়েছে যেন তার ঘাটতিটা পূরণ হয়। তাহলে ধূমপানের ক্ষেত্রে আমরা জেনে নিলাম যে ধূমপান করলে কি হয়। যেমন তার ডোপামিন, ওই যে কেমিক্যাল ব্রেনের ভেতরে যেটার ঘাটতি ছিল, সেটার পূরণ হয়। এই জন্য যে কোনো এডিকশন, যেমন জুয়া খেলা, কারণ ডোপামিন যখন মানুষের মস্তিষ্কে কমে যায় তখন তার রিওয়ার্ড সিকিং বিহেভিয়ার বেড়ে যায়। অর্থাৎ সে নিজে বেশি কথা বলে প্রশংসা পাওয়ার জন্য, অথবা নিজেকে মূল্যবান মনে করছে, যে নিজেকে নিজে স্বস্তি দিচ্ছে যে আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু বলতে পারি। বেশি কাজ করে কিন্তু ভুল করে, বেশি কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে। ফলে হয় কি, তার যেটা টাস্ক, যেটা তার করা উচিত ছিল পেশাগত, সেটা সে সম্পন্ন করতে পারে না। তো ফলে হয় কি, সে কর্মক্ষেত্রে অনেক মানে অসুবিধার সৃষ্টি হয়। এর ক্ষেত্রে আমরা বলবো বর্তমান আধুনিক বিশ্বে তাকে ফায়ার করে দেয়, যেটাকে বলা হয় চাকরিচ্যুত করা হয়। তো অ্যাডাল্ট এডিএইচডির লোকরা যদি চিকিৎসা না করে তাহলে চাকরি ধরে রাখতে পারবে না। সেক্ষেত্রে দেখা যাবে যে সে দ্রুত চাকরি বদল করছে, দাম্পত্য জীবনে অ্যাটেনশন নেওয়ার
সুখ শান্তি বিনষ্ট হচ্ছে এবং সে অ্যাক্সিডেন্ট প্রবণতা বেড়ে যাচ্ছে। সেই সাথে একটা জিনিসের সংযোগ আছে, সেটা হচ্ছে ডিপ্রেশন। এডিএইচডি অ্যাডাল্ট পপুলেশনের ক্ষেত্রে আমরা ডিপ্রেশনের একটা সংযোগ দেখতে পাই। মূল কারণটা জানা যায় না, তবে থাকতে পারে। সেই ক্ষেত্রে তার অগোছালো ডিসঅর্গানাইজেশনের প্রবণতা সব জায়গায় ছড়িয়ে পড়বে। ঘুমানোতে অমনোযোগী, পুয়ার স্লিপিং প্যাটার্ন, তারপরে ঘুম থেকে ওঠা, তারপরে সে ওবিস, মোটা হয়ে যাবে। অনেক সময় নিজেকে রিওয়ার্ড দেওয়ার জন্য অতিরিক্ত কার্বোহাইড্রেট খেতে পারে, বেশি বেশি খাচ্ছে। অর্থাৎ নিজের ভেতরে যে ঘাটতি আছে, রিওয়ার্ড সিকিং, সেটার জন্য সে খাচ্ছে। হয় ভালো জিনিস খাচ্ছে অথবা মন্দ জিনিস খাচ্ছে, কিন্তু পরিণামে হয় তার নেশা হচ্ছে অথবা স্থূলতা বেড়ে যাচ্ছে। সেটাই সেটাই। অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার তাহের। আমরা এই একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট ডক্টর খন্দকার তাহের। আজকে আমরা কথা বলছি অ্যাডাল্ট এডিএইচডি নিয়ে। আমরা এডিএইচডির উপসর্গ এবং কি কি সমস্যা হতে পারে ইত্যাদি আমরা সবকিছু শুনলাম। ডাক্তার তাহের, আমরা একটু চিকিৎসা নিয়ে আলোচনা করব। তার আগে আপনি যেটা বললেন এক ফাঁকে যে মানে এডিএইচডি রোগীরা নিজের মানে মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি খুঁজতে থাকে, সেজন্য অনেক সময় বেশি খায়, অনেক সময় অন্য কিছুকে বেছে নেয়, এবং তার মধ্যে ধরেন আপনি একটা সময় বলেন যে স্মোকিং করতে থাকে, বা কেউ কেউ অ্যালকোহলে আসক্ত হয়ে পড়ে। কিন্তু এতে কি সমাধান হয়? কেউ যদি সিগারেট খায় তাতে কি তার অ্যাটেনশনটা ভালো হয়? মানে এরকম কিছু কি হয় সাময়িকভাবে? সাময়িকভাবে ধূমপান করলে তার সাময়িক যে ঘাটতিটা থাকে সেটা কিছুটা পূরণ হয়, কিন্তু এখানে সমস্যা হলো যে এটার সাথে একটা ডোজ রেসপন্সের বিষয় রয়েছে। অর্থাৎ আগে একটা সিগারেট খেলে যে কাজটা করা যেত, সে একই পরিমাণ কাজ তাকে সম্পন্ন করতে গেলে কিছুদিন পর তাকে দুটো সিগারেট খেতে হবে, কিছুদিন পরে আরো বেশি খেতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যখন সিগারেটটাকে সে ছেড়ে দিবে কিংবা বিরতি দিবে, তখন নিকোটিন উইথড্রয়াল সিমটম হয়, যেমন তার কিছু অসুবিধা দেখা দেয়। তো ফলে এডিকশনের একটা ভালো দিক আছে যে শুরুতে কিছুটা উপকার করে, উপসর্গ নিরাময় করে, কিন্তু লং টার্মে, দীর্ঘ মেয়াদিতে দেখা যায় যে সে যখনই এটা বন্ধ করে এবং কিংবা সকালবেলা যখন ধূমপান করে না, তখন তার ভেতরে ওই মানে বাজে উপসর্গগুলো চলে আসে। এটাতে তার লাভ ক্ষতি, অর্থাৎ মানে যদি আমরা বিশ্লেষণ করি যে ক্ষতি এবং লাভ, তখন দেখা যাবে যে ক্ষতির পাল্লাটাই বেশি ভারী। তো সেই ক্ষেত্রে সেটা একটা চিকিৎসা হতে পারে না, সাময়িক নিরাময় হতে পারে। আমরা এটার সুষ্ঠু সমাধানের জন্য উপায় হচ্ছে আমরা খুঁজে নিব, সেটি হচ্ছে তিনটি জিনিস। একটি হচ্ছে ঔষধ। প্রথমে বলতে চাচ্ছিলাম, তার মানে হচ্ছে যে এটা চিকিৎসা করতে হবে। আর যেটা বললাম যে আপনি স্মোকিং এর কথা, আসলেই ঠিক। আমরা অনেক মানুষকে দেখি যারা খুবই এই ধরনের মনোযোগের কাজ করেন, তাদের দেখা যায় যে মানে সিগারেট খেতে খেতে তাদের প্রচুর সিগারেট খেতেই থাকেন, এবং তাদের আশেপাশে মানে সিগারেট মানে মানে সিগারেটের যেটা মানে শেষাংশ, সেটা স্তূপাকৃত অবস্থায় থাকে চারিদিকে। এটা আমরা দেখি অনেক সময়, অনেকের ক্ষেত্রে হয়, এবং খুব অগোছালো থাকেন। তো এখন আমরা বুঝতে পারছি যে সেই সব লোকজনের হয়তো লোকজনের এই ধরনের সমস্যা আছে বা থেকে থাকতে পারে। যাই হোক, এবার চিকিৎসার বিষয়ে যদি আপনি বলতে চাচ্ছিলেন যে কয়েকটি বিষয়ে এক্ষেত্রে আপনারা মানে আরোপ করেন, সেই বিষয়গুলো যদি একটু ধীরে ধীরে বলেন। আমরা প্রথমে বলবো যে আমাদের রয়েছে মানব সম্পদ। যখন আমরা মানব সম্পদ বলি, সেই সাথে জনগোষ্ঠী এবং তার অর্জিত শিক্ষাগত যোগ্যতা, যেটা যখন কর্মে রূপান্তরিত হয়, তাহলে এখানে বাধার কারণটা হচ্ছে অ্যাটেনশনের কারণে তার শিক্ষার যোগ্যতাটাকে সে প্রয়োগ করতে পারছে না, অর্থাৎ চাকরি হারাচ্ছে, চাকরি ধরে রাখতে পারছে না, নিয়োগ হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা বলবো, রোগ নির্ণয়ের পর ঔষধ সেবন করতে হবে। দুটো ওষুধের কথা আমরা প্রথমেই বলবো। একটি কে বলা হয় অ্যাডেরাল, যেটা বাজারে এই নামেই পাওয়া যায়, অ্যাডেরাল। এটা অ্যাডেরাল যেটা
মানে কনস্ট্যান্ট রিলিজ, মানে ডিলেড রিলিজ যেটা, সেটা যদি প্রতিদিন একটা করে সে সেবন করে, এই ওষুধটা প্রেসক্রিপশন ছাড়া এটা ক্রয় করা কিংবা নেওয়াটা কঠিন, একটু এক্সপেন্সিভ। 30টি ট্যাবলেট হয়তো $70 থেকে $100 যদি জেনেরিক ফর্মে হয়, আর যদি এটি ব্র্যান্ড নেমে কিনতে যায় তাহলে $200 পর্যন্ত খরচ হতে পারে যদি ইন্স্যুরেন্স কাভার না করে। কিন্তু এতে তার ফাংশনালিটিটা ফেরত আসবে। এটা যদি সে সমর্থ না হয় তাহলে স্ট্রেটেরা নামে আরেকটি ওষুধ রয়েছে, সেটা একটু দাম কম, সেটা অ্যাটোমক্সিটিন। তো সেই ওষুধটাও সেবন করতে পারে দৈনিক একটা করে, কিন্তু সেটি 1 মাসের ভেতরেই উপকার হচ্ছে কিনা সেটা বোঝা যাবে। তাহলে আমরা দুটো ওষুধের কথা বললাম, একটা অ্যাডেরাল আর একটা হচ্ছে স্ট্রেটেরা। তো এই যে দুটো ওষুধ, এই ওষুধ দুটো সেবন করা যায়। তারপরে হচ্ছে তার অ্যাটেনশনটা বাড়লো, এখন অ্যাটেনশনটা কিভাবে কাজে লাগাবে সেটার জন্য আমরা একটা সাইকোলজিক্যাল ইন্টারভেনশনের কথা বলি, যেটাকে আমরা বলি সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। রোগী অ্যাটেনশনটা যখন তাকে কাজে বাধা সৃষ্টি করবে, সেই অ্যাটেনশনটার উন্নতি করার জন্য কি করণীয়, কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবে, কিভাবে সেটাকে কাজে প্রয়োগ করবে, সেটা সেই সিবিটি মানে হয়তো 12টা থেকে 12 সপ্তাহের ভিতরে অথবা 6 থেকে 12 সপ্তাহের ভিতরে যদি সে এই কৌশলগুলো শিখে নেয়, সেক্ষেত্রে সেটা কাজে দিবে। আর যদি তার সাবস্টেন্স অ্যাবিউজ থাকে, যেমন ধূমপান থাকে, তাহলে ধূমপান ছাড়ানোর জন্য যে কতগুলো ঔষধ রয়েছে, যেমন ওয়েলবিউট্রিন রয়েছে ধূমপান ছাড়াতে গেলে, নিকোটিন প্যাচ ব্যবহার করে ধূমপান থেকে বেরোয় আসতে হবে, অথবা অ্যাডিকশন যদি থাকে অ্যালকোহলের উপর, সেক্ষেত্রে চিকিৎসা নিতে হবে। মাসে একটি করে ইনজেকশন রয়েছে বিবিট্রল, সেটা দিয়ে অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে হবে। এবং সেই সাথে তার যদি মানে ডিপ্রেশন থাকে, ডিপ্রেশনেও তার কিন্তু অ্যাটেনশন ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ডিপ্রেশনের কারণে যদি থাকে তাহলে ডিপ্রেশনের একটা চিকিৎসা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যদি তার ডিপ্রেশন না থাকে তাহলে সরাসরি আমরা ঔষধের মাধ্যমে তার কাজের কর্মক্ষমতাটাকে বজায় রেখে এটা একটা যোগ্যতায় পরিণত করে উৎপাদনমুখী জীবন, প্রোডাক্টিভ লাইফ, সেটাতে আমরা নিয়ে যেতে পারি। লক্ষ্য রাখবেন দর্শক শ্রোতা, অ্যাডাল্ট এডিএইচডি আপনাকে কোনো শারীরিক উপসর্গ দিবে না, যেমন বুক ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, পা ব্যথা অথবা ওজন বেড়ে যাওয়া। এই বিষয়গুলো এই অসুখের কোনো উপসর্গ নয়। এই অসুখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বাস্তব জীবনে, কারণ প্রতিটি মানুষ কাজের মাধ্যমেই বেঁচে থাকে। সেই কাজটা পেশাগত জীবনে যদি হয়, সেখানে দরকার হয় অ্যাটেনশন ইনভেস্টমেন্ট। আপনি অ্যাটেনশনকে পুঁজি করে কাজটা করে থাকেন। যেমন হসপিটালে সার্জন যিনি সার্জারি করেন, একজন প্যাথোলজিস্ট যিনি মাইক্রোস্কোপের নিচে ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা টিস্যুর আকার প্রকৃতি ঘুরে দেখেন, এই যে হাই কোয়ালিটি একজন শ্রমিক, তিনি ভারী একটি মেশিন চালনা করেন, একজন পাইলট তিনি বিমান পরিচালনা করেন, একজন অ্যাম্বুলেন্স চালক একটি দ্রুতগতি সম্পন্ন বাহন পরিচালনা করেন, এই যে একজন সৈনিক তিনি লক্ষ্য স্থির করে গুলি ছোড়েন অথবা অস্ত্র প্রয়োগ করেন, এই যে পেশাগত কিছু পেশা রয়েছে পৃথিবীতে, সেটাতে অ্যাটেনশনের একটি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটাকে আপনার ঔষধের মাধ্যমে, যদি নিরাময় শব্দটি আমরা বলছি না, আমরা বলি যে স্থিতিশীলতা অথবা উপসর্গ মুক্ত থাকা, রিমিশন থাকা। আমরা যদি রিমিশন অবস্থায় কাউকে নিতে পারি ঔষধের মাধ্যমে, সেই ক্ষেত্রে প্রথমে 1 থেকে 2 মাস তার ডোজটাকে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ ডাক্তারের কাছে প্রথমে 1 থেকে 2 মাস যেতে হবে। মাসে একবার করে গেলে
তাকে 30 দিনের একটা রিফিল দিয়ে দিবে, তার ডোজটা 40 মিলিগ্রামের নিচে থাকবে অ্যাডেরালের ক্ষেত্রে, একটু ব্যয়বহুল হবে ওষুধটা কিনতে। আমি আগে বলে নিচ্ছি যে এটি অনেক ইন্স্যুরেন্স এটা কভার করে না, কিন্তু আপনি পাচ্ছেন একটি সুন্দর জীবন, সেই জীবন কর্মক্ষেত্রে, সেই জীবন দাম্পত্য জীবনে, ঝগড়া বিভেদ ভুলে যাওয়া থেকে মন মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, রিজেকশন সেন্সিটিভিটি, সাস্টেইন অ্যাটেনশন, ভালোবাসা, দাম্পত্য জীবন, সুখময় জীবনের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আপনাকে অভিযুক্ত করা হচ্ছে যে আপনি পারছেন না, আর আপনি বলছেন আমি তো চেষ্টা করছি। এই যে পারছেন না অভিযোগ, আর আপনি অভিযোগের জবাব দিচ্ছেন চেষ্টা করছি, এই কথা দিয়ে, মিষ্টি কথায় এই অসুস্থতা থেকে মুক্ত করা অসম্ভব। বিজ্ঞানীরা বলছেন যে এই অভাবটুকু মস্তিষ্কের একটা কেমিক্যাল স্বল্পতার কারণে হয়। দর্শক শ্রোতা, সেই কেমিক্যাল দুটোর নাম হচ্ছে ডোপামিন এবং নর অ্যাপিনেফ্রিন। সুতরাং এটি আপনি ইচ্ছা করে আপনার মস্তিষ্কে এটার ঘাটতি তৈরি করেননি। সুতরাং আপনি কোনো হীনমন্যতায় ভুগবেন না যখন আপনার বস আপনাকে বলছে যে তুমি একজন অযোগ্য ওয়ার্কার, তোমাকে আমি রাখবো না, তুমি আজকে থেকে ফায়ার। আপনার সঙ্গী যখন বলবে তুমি কিছুই মনে রাখতে পারো না, অগোছালো থাকো, তোমার কারণে সংসার অশান্তি হচ্ছে, অগোছালো হয়ে যাচ্ছে, এটি তখন বলতে হবে যে আমি এটা ইচ্ছে করে করছি না, জি, আমার রয়েছে অসুস্থ। জি, আমি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, আমি দুটো প্রশ্ন একসাথে করি। একটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে এটা পুরোপুরি সারানো সম্ভব না, এটাকে একটা স্থিতিশীল নিয়ন্ত্রণ বা একটা স্থিতির পর্যায়ে থাকা বা উপসর্গহীন থাকা, সেটা সম্ভব। সেক্ষেত্রে তো প্রশ্ন আসে যে তাহলে কি চিকিৎসাটা সারা জীবনের কিনা, এটা একটা বিষয়। আর একটা ওষুধের কথা যেটা বললেন, তো এই সহযোগিতা নেওয়ার জন্য তো অবশ্যই আমি যেটা মনে করি যে সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে। এই বিষয়ে দুটো বিষয় নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক অসুস্থতাটা এই ক্ষেত্রে, বিশেষ করে অ্যাডাল্ট এডিএইচডির ক্ষেত্রে আমরা বলবো যে একজন মানুষের কর্মজীবনের ব্যাপ্তি যতটুকু থাকবে, তিনি যদি 60 বছর পর্যন্ত একই ধরনের কাজ করেন তাহলে তাকে ঔষধ হয়তো চালিয়ে যেতে হবে, কিন্তু তিনি মাঝে মাঝে ড্রাগ হলিডে বলে একটি কথা রয়েছে, ড্রাগ হলিডে, অর্থাৎ ঔষধ ছাড়া তিনি দেখবেন যে অভ্যাসের কারণে সে ঘাটতিটা পূরণ হয়েছে কিনা। যদি দেখা যায় যে না, তিনি সেটি পারছেন না, ওষুধের সাহায্য তাকে নিতেই হচ্ছে, সেই ক্ষেত্রে তার মানে অকুপেশনাল রিহ্যাবিলিটেশন, অর্থাৎ কর্ম সংস্থানের বিকল্প কর্ম খুঁজে বের করতে হবে, যেটাতে অ্যাটেনশন কম দরকার হয়। জি, সেটা একটি বিকল্প। তাহলে আমরা বলছি যে হাই ডিমান্ডিং অ্যাটেনশন রিকোয়ার্ড যে চাকরিগুলো রয়েছে, সেই চাকরিগুলোকে যদি চালিয়ে যেতে হয় অ্যাক্টিভ লাইফে, এবং সেক্ষেত্রে আপনাকে ঔষধের উপরে থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনি ঔষধ বদল করতে পারেন। যেমন আপনি অ্যাডেরাল খেলেন 6 মাস অথবা 1 বছর, এটাকে পরিবর্তন করে আপনি মানে অ্যাটোমক্সিটিনিন, যেটা আমরা অন্য ওষুধে যেতে পারেন। আবার ওটা যদি কিছুদিন দেখলেন যে কাজে আসছে না, সেক্ষেত্রে আবার ফেরত আসতে পারেন। তাছাড়া কিশোরদের জন্য যে ওষুধগুলো রয়েছে, রিটালিন, যেটা মিথাইল ফেনিডেট, সেগুলো অ্যাডাল্টরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, তার বিকল্প কিছুটা আছে, কিন্তু সেটি চিকিৎসকের তত্ত্বাবধানে করতে হবে এবং আপনাকে একটা ফিডব্যাক দিতে হবে। কারণ জিনিসটা হচ্ছে আচরণগত। আপনি যদি দেখেন যে কর্মজীবনে আপনার ফাংশনের কোয়ালিটি, মান উন্নতি হয়েছে, আপনার নির্ধারিত কাজ নির্ধারিত সময়ে করতে পারছেন, কোনো ঘাটতি থাকছে না, আপনার সহকর্মী কোওয়ার্কার, আপনার যে ম্যানেজার, যিনি আপনার অভিভাবক পেশাগত জীবনে, তিনি যদি দেখেন যে না, প্রোডাক্টিভিটি ঠিক মতো চলছে, তাহলে বুঝবেন যে আপনার উপসর্গ মুক্ত হয়েছেন। তারপর আপনি ফিডব্যাকের মাধ্যমে, এটি আসলে সেভাবে শারীরিক উপসর্গ দেখে সাদা কালোর মতো নিয়ন্ত্রণ রেখা, তার মানে রোগীর ফিডব্যাকের উপর নির্ভর করছে অনেকটা। মানে ওষুধটা বন্ধ করার পরে বা ওষুধ চালানোর পরে উভয় ক্ষেত্রেই তার যে মানসিক রোগ বিশেষজ্ঞ আছেন তার কাছে উনি
সত্যিকার অর্থে একটা মানে ওনার বিবেচনা দিয়ে একটা ফিডব্যাক উনি দিবেন, একটা রিটার্ন দিবেন যে উনি জি, কেমন জি। আছেন, সেটার উপরে চিকিৎসক তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তো এক্ষেত্রে আমি একটা মানে আপনার অভিজ্ঞতা শুনতে চাই যে আপনার কি মনে হয় যে এই ধরনের মানুষ যারা এই যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলছি, এই ধরনের সমস্যা নিয়ে পরিবারের লোকজন অথবা রোগী নিজে আপনাদের কাছে মানে সহসায় আসেন, এরকম কোনো অভিজ্ঞতা কি আপনি বলবেন? আছেন, এটা নির্ভর করছে সমাজের স্বাস্থ্য সচেতন জনগোষ্ঠী, যাদের স্বাস্থ্য নিয়ে যারা সব সময় একটি উদ্বিগ্নতা থাকে, সেটি হচ্ছে তার শিক্ষার পরিবেশটির উপর নির্ভর করে। স্বাস্থ্য শুধুমাত্র শারীরিক অসুস্থতা বোঝায় না, মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে যে মানসিক অসুস্থতাও এবং তার আধ্যাত্মিক সুস্বাস্থ্যটাও স্বাস্থ্যের একটি অংশ। মেন্টাল, স্পিরিচুয়াল, ফিজিক্যাল, এই তিনটি মাত্রায় স্বাস্থ্যকে যদি দেখেন যারা, তারা অত্যন্ত সচেতন এবং যারা বিশ্বাস করেন যে মানসিক অসুস্থতা তার কর্মজীবনে, দাম্পত্য জীবনে, ইন্টারপার্সোনাল ফাংশনিং এর ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়াতে পারে, সেটি ব্যক্তির ইচ্ছাগত কারণে নয়। আমরা দর্শক শ্রোতাদেরকে আবারও বলছি, মানুষের আচরণে, সঙ্গী সাথীর আচরণে, সন্তানের আচরণে, স্বামীর আচরণে, স্ত্রীর আচরণে, আপনার স্ত্রী যদি রান্নাতে ভুল করে, বারবার ভুল করছে যে এখানে কি লবণ দেওয়া হয়েছে না দেয়নি, একজন শেফ, বাবুর্চি, যিনি পেশাগতভাবে অত্যন্ত দক্ষ, কিন্তু দেখা গেল যে কর্মক্ষেত্রে তিনি যখন গ্রেডিয়েন্ট গুলো, রেসিপি গুলো অ্যাড করছেন ভুলে যাচ্ছেন। অ্যাটেনশনের অভাবে একজন মোটর মেকানিক হয়তো দেখা যাবে যে সে ওই একটি জিনিসের চাকা, একটা স্ক্রু ঠিক মতো টাইট দিচ্ছে না অথবা সংযুক্ত করতে পারছে, তাতে অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে, কর্মক্ষেত্রে মারাত্মক সমস্যা তৈরি করবে। সুতরাং অ্যাটেনশন রিলেটেড কর্মজীবনে থাকবে হচ্ছে চাকরিচ্যুতি এবং ব্যাড রিপোর্টিং, দাম্পত্য জীবনে থাকবে মানে অভিযোগ, আচরণগত, এবং তার থাকবে একটি নেশা বললেই শুধু মদ পানকে নেশা বলে এটা ঠিক নয়। যেমন ইন্টারনেট এডিকশন ফর এক্সাম্পল, সবসময় সে ইন্টারনেটের ভিতরে থাকতে পছন্দ, এটাও এক ধরনের কিন্তু এডিকশন। সারাক্ষণ ইন্টারনেটে থাকে, সারাক্ষণ ফেসবুকের ভিতরে থাকে, সারাক্ষণ সে ফোনে কথা বলতে থাকে, বেশি কথা বলা, বেশি ইন্টারনেট ব্যবহার করা, বেশি গান শোনা, বেশি চা পান করা, বেশি বুঝতে পেরেছি। কফি খাওয়া, বেশি সিগারেট করা, এগুলো এডিকশন। কারণ তার মস্তিষ্কে ডোপামিনের পরিমাণটা কমে গেছে, রিওয়ার্ড সেটাই। সিকিং মেকানিজমটা ব্যাহত হচ্ছে, তিনি প্রকৃতি থেকে রিওয়ার্ড নিতে চাচ্ছেন, সেই কারণে তিনি অন্যান্য কথা বলছেন। কাজগুলো করছেন। সুতরাং দর্শক জি। শ্রোতা, আপনার সঙ্গী সাথী যদি সবসময় দেখেন সারাক্ষণ শুধু বকবক বকবক করছে, হ্যাঁ, যদিও বুঝতে পেরেছি। শব্দটা খারাপ শ্রুতিকটু, শোনাচ্ছে। কিন্তু এটি অতিরিক্ত কথা, এবং তার কর্মক্ষেত্রে দেখা যাবে যে গুরুত্বপূর্ণ ডেডলাইন সে মিট করতে পারছেন না, বুঝতে বা পেরেছি। সংসার জীবনের কাজগুলো সঠিক সময়ে পরিমাণ মতো সম্পন্ন করতে পারছেন না, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, ফিনান্সিয়াল যে সিস্টেম মিসম্যানেজমেন্ট হচ্ছে, ডিসঅর্গানাইজেশন তাকে এমন ভাবে আক্রান্ত করছে, ক্রেডিট কার্ডে বিল দিতে ভুলে যাচ্ছেন। বুঝতে পারছি। এইভাবে যেটা বলছিলেন যে আমরা এই কথাগুলি শুনেছি, তার মানে যেটা আপনি শেষ ভাগে বললেন যে চিকিৎসা করলে একটা স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা নিয়ন্ত্রিত সম্ভব, জীবনে আসা নিয়ন্ত্রিত সম্ভব। জীবনে ফিরিয়ে আনা সম্ভব এবং নিয়ন্ত্রিত এবং কার্যকরী functioning, জি, ফাংশনিং, এবং উনি কাজকর্ম করতে পারবেন, করবেন, জি। করবেন, সেটা সম্ভব। তো এটাই আমরা আজকে দর্শকদের উদ্দেশ্যে আমরা এটাই বলতে চাই যে এরকম সমস্যা যদি কারো থাকে, আপনারা যারা শুনছেন আপনাদেরও যদি থাকে বা পরিবারের কোনো সদস্যদের যদি থাকে, আপনারা চিকিৎসকের কাছে যে সহযোগিতা জি। নিতে পারেন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছ থেকে, তাহলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব এবং একজন, আপনি যেটা বললেন, স্থিতিশীল এবং কার্যকর একটা জীবনযাপন করা সম্ভব কর্মক্ষেত্রে বিশেষ করে।
তো ডক্টর খন্দকার তাহের অনেক ধন্যবাদ। আমাদের আসলে হাতে আর সময় নেই, আমরা আরো কথা বলতে চাচ্ছিলাম কিন্তু আসলে সবসময় তো আসলে হয় না, অনেক প্রশ্ন রয়ে যায়। আসলে আমরা হয়তো ভবিষ্যতে জন্য রাখলাম সেই প্রশ্নগুলো, আবার যদি দেখা হয়, আবার যদি অনুষ্ঠান করি, তখন নিশ্চয়ই আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। ডক্টর খন্দকার তাহের, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা জটিল বিষয় নিয়ে খুব সুন্দরভাবে আলোচনার জন্য। সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি অ্যাডাল্ট ADHD নিয়ে আলোচনা করতে, এর উপসর্গ, চিকিৎসা এবং কি কি উপসর্গ নিয়ে হাজির হয়, এবং ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, কর্মক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে সেগুলো আমরা আলোচনা করেছি। এবং শেষ ভাগে আমরা বলেছি যে এটার সমাধান আছে। আপনি নিজেই উদ্যোগী হয়ে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে পারেন, বা পরিবারের সদস্যরা যারা আছেন তারা যদি বুঝতে পারেন যে আপনার বাসায় এরকম একজন মানুষ আছেন যার সহযোগিতা দরকার, তাকে আপনারা উদ্বুদ্ধ করতে পারেন এই সহযোগিতা নেওয়ার ব্যাপারে, এবং তাহলে হয়তো উনি উপকৃত হবেন, একটা কার্যকর জীবনে ফিরে যেতে পারবেন। দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।